স্বাগত ৭১ চ্যানেলে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন এটা সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান এবং আমরা এই অনুষ্ঠানে খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা টেলিভিশন ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো হয় শিরোনাম সেগুলো তো আমরা জানিয়ে দিই, পাশাপাশি সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে স্টুডিওতে অতিথিরা থাকেন, তাদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এবং আছেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এর রাতেও সময়টা দেওয়ার জন্য। এবং আমরা গেল কয়েকদিন ধরে আসলে এই আয়োজনে একটা অংশ জুড়ে আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেছি এবং আজকেও রাত 10টার শোতে আন্তর্জাতিক অংশ জুড়ে ছিল। তো আমরা আজকে এই টানা প্রায় 1.5 ঘন্টা মতো আয়োজনে আমরা পুরোটাই দেশে যা যা হচ্ছে সেগুলো নিয়ে একটু থাকার চেষ্টা করব এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে শুরু থেকে আপনারা আছেন এবং আমরা আসলে এই আয়োজনে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের অতিথিদের কাছে যাব, তারা অনলাইনে যুক্ত হবেন, তাদের সঙ্গে কথাও হবে। মূল আলাপে যাওয়ার আগে আমরা কয়েকটা অনলাইন নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখে আসি, তাতে করে আলাপ করতে সুবিধা হবে। আমরা শিরোনামটা এখানে পাবো। টাইমের 2026 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যা যা কর্মকাণ্ড এবং তার পূর্ববর্তী নানা তথ্য এবং সামনের পরিকল্পনা সবটা আসলে সেই আর্টিকেলের মধ্যে আছে যতটুকু আমরা দেখেছি। পাশাপাশি এখনকার আপডেট, ইরান যুদ্ধকে ভুল বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন কোনো চাপ দিয়ে তাকে আসলে এই যুদ্ধে জড়ানো যাবে না। তেল শুধু সংসদে, বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংসদে জামাতের এমপির মন্তব্য খুব মানে শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন ছিল যারা আসলে বিভিন্ন প্রশ্নগুলো করবে। সেই জায়গা থেকেই বোধহয় এরকম কিছু শিরোনামগুলো আমরা দেখছি যেখানে বিরোধী দল সরাসরি প্রশ্ন করছে। রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়ে হাসনাত বললেন এলাকায় মুখ দেখাতে পারি না। যে যার জায়গা থেকে উন্নয়নের যে চাওয়া, সেই চাওয়াটা আসলে সংসদে তুলে ধরবে, এরকমই আসলে প্রত্যাশা সবার। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। রাত 1টায় লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা 2টায় তেল পেলাম। আসলে এটা নিয়ে আজকে একটু আলাপ করবো আমরা, যে তেলের সংকটটা আদৌ সংকট হিসেবে সরকার স্বীকৃতি দিচ্ছে কিনা। গানে সাজে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদযাপন। আমরা শুধু গণমাধ্যম হিসেবে প্রথম আলো দেখতে পাচ্ছি, গতকাল আমরা দেখেছি 21 টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী কিংবা আলাদা আলাদা করে আয়োজন ছিল। সেই খবরটা তো পরদিন পর্যন্ত থাকবে, স্বাভাবিক। আমরা বিডি নিউজ 24টা একটু চোখ বুলিয়ে নিতে পারি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। বলে রাখা প্রয়োজন 2 ঘন্টা আগের খবর যে লেবাননে কিন্তু একটা যুদ্ধবিরতি 1 সপ্তাহের জন্য বোধহয় হয়েছে। একটু আগের খবর, তুরস্কের স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত 9 জন। আমরা দেখলাম হাম ইস্যু আছে, 8 দিনের টিকা পেয়েছে 9.5 লাখ শিশু। এই তো মোটামুটিভাবে এটা আমরা দেখলাম। অধিবেশন কক্ষের খবর আছে, দ্রুত গতির হলেও দেশে স্টারলিংকের বিস্তারে বড় বাধা খরচ। এটা নিয়ে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে স্টারলিংকের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে স্টারলিংকে বাংলাদেশের বাজারটা তারা কিভাবে দেখছে। সেখানে কিছু মানুষের মতামত নেওয়া হয়েছিল। মানুষ, সাধারণ ব্যবহারকারী বলছে স্টারলিংকের যে স্পিড, বিশেষ করে আপলোডিং যে স্পিড, অর্থাৎ আমি সরাসরি ফেসবুকে লাইভ করছি বা আমাদের অতিথিরা যেভাবে যুক্ত হন সেভাবে যদি আমরা যুক্ত হই দুর্দান্ত স্পিড পাওয়া যাচ্ছে, কিন্তু অবিশ্বাস্য রকমের চার্জ কাটছে। ইনস্টলেশন ফি 78,000 টাকার কাছাকাছি। এই কারণে আসলে অনেকে অভিযোগ জানিয়েছে। এপ্রিলেই প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স এলো $160 কোটি। এগুলো আসলে আশাবাদের খবর সত্যিকার অর্থে। তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। আমরা দেখে নিলাম এখনকার শিরোনামগুলো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে। এবং বলে রাখি এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য এবং নিশ্চয়ই একটা ভালো আলোচনা আপনার সঙ্গে হবে। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই শুরুতে। প্রথম কথা হচ্ছে বিএনপির সরকার হিসেবে দায়িত্ব পালন করার খুব সম্ভবত 55তম দিন পার করছে। এর মাঝখানে আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নানা রকমের উদ্যোগ বাস্তবায়ন হওয়ার একটা ছবি দেখতে পেলাম এবং সরকারের দিক থেকে নানা রকমের আশাবাদের কথাও শুনতে পাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে যেই সমস্ত অধ্যাদেশগুলো নিয়ে আলাপ হয়েছিল 133টা, তার ভিতরে 16টি হয়নি। যেই 16টি নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, বিরোধী দল পথে নেমেছে এবং আগামীকাল একটা বৈঠক আছে তাদের, তারপর তারা হয়তো নতুন কর্মসূচি দেবে। মানে এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? সরকারি পক্ষ থেকে আসলে 16টি অধ্যাদেশ বাদ এটা কি বলবো, নাকি কোনো রকমের কোনো সম্ভাবনা আছে, বিরোধী দলের সঙ্গে আলোচনা করার কোনো পথ খোলা আছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে
একাত্তর টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহালোচক দুজনকে ধন্যবাদ। এবং আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, বর্তমান সরকারি যাত্রার একটি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার যে মহাপরিকল্পনার বাস্তবায়নে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশ গঠনে আমরা জনকল্যাণমূলক যে কর্মসূচি নিয়েছি তার 55তম দিন আজকে। এর মধ্যে আপনার দৃশ্যমান হয়েছে যে বিএনপি কথায় না কাজে বিশ্বাস করে। বিএনপি নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিল জনগণের কাছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশের সরকার গঠনের কয়েকদিনের মধ্যে আমরা একটু বৈশ্বিক যুদ্ধের মধ্যে পড়লেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। তার মধ্যে প্রথমে দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, পাইলট প্রকল্প শুরু হয়েছে, 37,000 পরিবারকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে আমরা সব পরিবারকে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপরে যে বিষয়টি আসছে আপনার খাল খনন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এদেশের জলাবদ্ধতা কৃষকদের স্বাবলম্বী করার জন্য। যে দেশের বেশিরভাগ মানুষ এটি একটি কৃষি নির্ভর দেশ, আমরা বেশিরভাগ মানুষই কৃষক, সেই কৃষকদের কথা চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তখন খাল খননের কথা মাথায় নিয়ে খাল খনন করেছিলেন এবং পরবর্তী এবং শুধু শুকনো মৌসুমে যেন সেই খালের পানিটা সেচে ব্যবহার করতে পারে। অর্থাৎ সর্বাঙ্গে কৃষকদেরকে যেহেতু মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব তো পালন করছে সরকার, কমিটমেন্ট রাখছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অধ্যাদেশে আমি আসছি সেই জায়গা, সেই ধারাবাহিকতা দেখেন সেটা কিন্তু আর রক্ষা হয়নি। ফ্যাসিস্টরা যখন সরকারে এসছে তখন সেই কাজগুলো হয়নি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারপরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসছেন তখনও কিন্তু আপনার 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করে দিয়েছেন, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই উনি যে বৈশ্বিক যুদ্ধের মধ্যেও উনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। তারপর আবার এই যে গতকাল মানে গত পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদেরকে স্বাবলম্বী করা, স্বল্প সুদে ঋণ দেওয়া এবং তাদেরকে তাদের সকল বিশেষ করে যারা যেসব কৃষকের জমি কম বা এই তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর দেখেন পর্যায়ক্রমে এখানে হেলথ কার্ড দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলছেন। আর হলো যে আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে অধ্যাদেশ, দেখেন 133টি অধ্যাদেশ ছিল, তাই না? এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে যে অধ্যাদেশগুলো জারি করেছে তার মধ্যে তো বেশিরভাগই এই সরকার বাস্তবায়ন করেছে এবং সরকারি দল বিরোধী দলের সেখানে কমিটি ছিল, তারা মিলে আলোচনা করেছেন। আর হলো যে কিছু অধ্যাদেশের বিষয়ে আমাদের বর্তমান নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার, আপনি দেখেন 51% ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। সুতরাং যে কোনো বিষয়ে একটা অধ্যাদেশ কেন, আপনি যখন একটা অধ্যাদেশকে আইনে পরিণত করবেন তার আগে নিশ্চয়ই এই সার্বভৌম সংসদের এটা বিচার বিবেচনা বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ হলো বিগত যে সরকারটি ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তখন কিছু কিছু অধ্যাদেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য করা হয়েছে, সেগুলো কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আবার কিছু কিছু অধ্যাদেশ আরো বেশি ডেমোক্রেটিক, আরো বেশি মানে যাতে গণতান্ত্রিক হয় এবং আরো আইনানুগ হয় এবং জনকল্যাণে হয়, সেখানে যাচাই বাছাই চলছে এবং বিশ্লেষণ চলছে। যেরকম গুম অধ্যাদেশ নিয়ে কথা বলা হচ্ছে, মানবাধিকার কমিশন নিয়ে, মানবাধিকার অধ্যাদেশ নিয়ে, সংসদ সচিবালয় নিয়ে। আমি আপনাকে ভেরি ফেয়ারলি বলি, গুম অধ্যাদেশ আমাদের এই বিএনপির এই তো 1400-এর উপরে নেতাকর্মী গুম হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের হয় নাই। সুতরাং এই গুমের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপির মানে আমি আপনার কথা মোটা থেকে বলতে পারি যে 16টি অধ্যাদেশের কোনোটাই বাতিল হয়নি, না, আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ, আমরা আরো বেশি
আরো বেশি যাতে গণতান্ত্রিক হয়, আরো বেশি যাতে মানে এই যে গুমের বিরুদ্ধে যে আইনটি সেটা আরো যাতে শক্ত আইন হয় সে ব্যাপারে যাচাই বাছাই চলছে। আরেকটি বিষয় আপনাকে আমি বলি, আরেকটি আইন যেটা সংসদ সচিবালয় পৃথক করা, এখানে শিশিমণি সাহেব আইনজীবী রয়েছেন, উনি ভালো বলতে পারবেন। দেখেন আমরা কিন্তু এই যে বিগত 17টি বছর এই বিচারালয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, বিচারকদের কাঁধে বন্দুক রেখে যত মানে বেআইনি কাজ করেছে আইনের নামে। সুতরাং এইখানে এখনো বিচারাঙ্গনে অনেক ফ্যাসিস্টদের দোষর রয়েছে, সে তাদেরকে আপনি যদি সুপ্রিম কোর্ট সচিবালয় আলাদা করে দেন, তাদের বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারবেন না, তাদের দ্বারাই এই সরকার পরিচালিত হবে। কিন্তু আমি একটি গণতান্ত্রিক সরকার তো এই বিচার বিভাগ তাদেরকে মানে বিচার বিভাগের ফ্যাসিস্টরা তারা পরিচালনা করবে, তারা এই যে ধরেন যারা অন্যায় অপরাধ করেছে, দুর্নীতি লুটপাট করেছে, গুম খুন করেছে, তারা সেখানে যাবে, বের হয়ে চলে যাবে। আমরা এটা চাই না। বুঝতে পারছি। আমি আরো আলোচনা করব। আমি একটা প্রারম্ভিক একটা মতামত নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমি নিশ্চিত মেডিয়াসেন পড়া সেগুলো সব শুনছেন, আপনি আপনার কাছেও আসবো। তার আগে একটু অ্যাডভোকেট শিশিমণি আপনার কাছে আসি। মানে আজকে খেলাফত মজলিসের খেলাফত আন্দোলনের আলোচনায় আপনি ছিলেন, সেই আলোচনায় যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্য নিয়ে আলাদা করে না হয় একটু পরে জানবো, তবে তার আগে একটু বলবেন মানে এই যে 16টি অধ্যাদেশ কোনোটাই তো বাতিল হয়নি, বলা হচ্ছে আলোচনার সুযোগ রয়েছে এবং আমার হাতে যে খবর রয়েছে সেখানে চিফ হুইপ নিজেই বলেছেন যে সংবিধান সংশোধনে সরকারি এবং বিরোধী দলের একটা সম্মিলিত প্রস্তাব আনা হবে। তারও আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন সরকার বাস্তবায়ন করবে। এই জায়গা থেকে কি একটু হলেও বিরোধী দল আশাবাদ খুঁজে পাচ্ছে না, বিশ্বাস বা আস্থা মানে আসছে না ভেতরে? প্রশ্নটা তো আস্থার না, খোঁজাখুঁজির প্রশ্ন না। এখানে প্রশ্নটা হলো আপনি কৃষক কার্ড দিচ্ছেন, আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এগুলো এনজিও কাজ, এগুলো এনজিও করতে পারে, এগুলোকে রাষ্ট্র প্রকল্প বলে না। রাষ্ট্র প্রকল্প হলো রাষ্ট্রের রাজনৈতিক, সাংবিধানিক, স্ট্র্যাটেজিক অবস্থান ঠিক করতে পারা হলো মূল লিডারশিপ। এটা ঠিক করতে না পেরে কিছু টাকা আপনি জোগাড় করলেন, কিছু লোককে কিছু ফ্যাসিলিটি দিয়ে দিলেন, দ্যাট ইজ গুড। এটা তো তেমন গুরুত্বপূর্ণ কোন ওয়ার্ক। গুরুত্বপূর্ণ ওয়ার্ক 5ই আগস্টের পরে ছিল রাষ্ট্র প্রকল্পটাকে কিভাবে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমের উপর দাঁড় করানো হবে। এটি ছিল মূল প্রত্যাশার বিষয়। সেই কমিটমেন্ট বিএনপি ভঙ্গ করছে, তারা সেটা রাখতে পারছে না। কি কারণে রাখতে পারছে না তার কারণ আমার কাছে জানা নেই। আমি সারপ্রাইজ হই। আমি ঐকমত্য কমিশনে 8 মাস সময় দিয়েছি। আজকালকার যে হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ, আমরা তার সঙ্গে কাউন্টার পার্ট হিসেবে কাজ করেছি, ডে নাইট। এমনও দিয়েছে আমরা 24 ঘন্টা কাজ করেছি। কিন্তু আজকে এসে দেখলাম সেই সরকারের মতো চেঞ্জ হয়ে গেছে। তারা ভিন্ন আর্গুমেন্ট দিচ্ছেন, ভিন্ন কথা বলছেন। রাষ্ট্র প্রকল্পে তাদের মনোযোগ নাই। তাদের মনোযোগ হলো কোন কাকে 2000-3000 করে টাকা দিবেন, সেটাকে তারা মনে করছেন কমিটমেন্ট রাখছেন। কেন? বিএনপির যে 31 দফার প্রথম দফা কি? প্রথম দফা হলো তা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন। 21 নম্বর দফা কি? তারা মৃত্যুজনিত কারণে কিংবা আদালতের আদেশ ছাড়া কোন জায়গায় কোন স্থানীয় সরকারে কোন প্রশাসক বসাবেন না। দেখেন তো প্রশাসক বসিয়েছে কিনা? বসিয়েছে। সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে কিনা? করে নাই। শুধু তাই না, তারা এখন আর্গুমেন্ট করছে গণভোট অবৈধ, গণভোট অধ্যাদেশ বাতিল করেছে, তারা গণভোটের রায় মানছে না। একটা সরকার 51% মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছে, 70% মানুষের ম্যান্ডেটকে দিব্যি অ্যাভয়েড করে চলে যাচ্ছে। এই যে আমি বিরতিতে যাওয়ার আগে ছোট করে আমি একটু ছোট করে একটা প্রশ্ন একটু করে রাখি, বিরতির পর এসে সেটা শুনবো। সেটা হচ্ছে যে বিরোধী দল মনে করছে যে সরকার কথা রাখছে না, সরকার তার কমিটমেন্ট থেকে সরে আসছে। জনগণ কি সেটাও মনে করছে নাকি জনগণ আসলে বিএনপির উপরে এখনো আস্থা রাখতে চায়?
আমি এই জায়গাটা নিয়ে অ্যাডভোকেট শিশির মনিরের কাছে ফিরতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আপনি বলছিলেন এবং আপনাকে থামিয়েছিলাম, একটা প্রশ্ন আসলে করে গিয়েছিলাম, এটা একটু জানাবেন, তারপর আমরা আলোচনাটা এগোবো। বিরোধী দল যতটা সিরিয়াস, যতটা সোচ্চার, এবং বৃহস্পতিবার বলা যেতে পারে, আজকে বৃহস্পতিবার যেহেতু পড়ে গেল, আজকে একটা বৈঠক হবে 11 দলীয় যে জোট, 11 দলীয় ঐক্য বলা হচ্ছে, সেখান থেকে নতুন কর্মসূচি হয়তো তারা দেবেন। সাধারণ মানুষ কি ঠিক এতটাই চিন্তিত আসলে? এখনই কি সাধারণ মানুষ আসলে আশাহত হয়েছে বলে মনে করেন সরকারের প্রতি? সাধারণ মানুষ কি এটা বিশ্বাস করছে যে সরকার আসলে পূরণ করবে না তাদের কমিটমেন্ট, জুলাই সনদে যেটা আছে? আপনাদের আসলে পর্যবেক্ষণ কি? সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি মনে হয়েছে, তারা কতটা? জি দেখুন, আমি আপনাকে প্রপোজ করব, জি আপনার মিডিয়ার পক্ষ থেকে একটা জরিপ চালাবেন দেশে। জি এই জরিপটা স্যাম্পলিং করবেন সারা বাংলাদেশের 64টা জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। নির্বাচন আগে করা হলে বলা হচ্ছিল যে আমরা আসলে ম্যানিপুলেট করি। আনসারটা দিন প্লিজ। What I am proposing you, I am proposing you to give you to conduct an extensive জরিপ। চালিয়ে দেখেন সরকারের এই আচরণে, এই যে জুলাই সনদ নিয়ে যা করছে, তাতে বাংলাদেশের কোন মানুষটা সন্তুষ্ট? একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করেছেন তারা। সেটেল ম্যাটার কি ছিল? একটা নির্বাচন হবে, একটা গণভোট হবে, গণভোটের পরে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, পার্লামেন্ট হবে, 180 দিন কাজ করবে, বাস সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে, তারপরে পার্লামেন্ট তো শুরু থেকেই কাজ করবে। There is no harm. It was the agreed project. এই এগ্রিড প্রজেক্টটাকে নির্বাচনের পরে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা করে ফেলছেন। কার বলেন তো দেখি, কার বিশ্বাস থাকবে? কেনই বা বিশ্বাস থাকবে? একটা বিষয়কে একটু যুক্ত করতে পারি অ্যাডভোকেট শিশির মনির, আপনার অনুমতি নিয়েই। আপনি খুব চমৎকার করে স্পষ্ট করে বলছেন, মানে এটা আসলে সাধারণ জানতে চাওয়া। আমরা যখন দেখি প্রতিটা পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির সারি, তারা আসলে জ্বালানি পাচ্ছে না বা জ্বালানির জন্য অপেক্ষা করছেন, ওই মুহূর্তে তাদের কাছে আসলে 133টা অধ্যাদেশ ইম্পর্টেন্ট নাকি জ্বালানিটা আসলে ইম্পর্টেন্ট? এরকম করে যদি আমরা ক্লাসটা সার্ভে করি, তাহলে মানুষ আসলে কোনটাতে হ্যাপি হবে? ফ্যামিলি কার্ড পেলে খুশি হবে, নাকি আসলে অধ্যাদেশগুলো এখনই বাস্তবায়ন করতে হবে? যদি আপনি আপনার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিতেন। আপনার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে আমরা রাষ্ট্র প্রকল্প আর সার্ভিস বলতে দুটোকে আলাদা করতে পারছি না। না, আলাদা করেই বলেন, দুটো আলাদা করেই বলেন আর কি, দুটো আলাদা করে। সংবিধানের সংস্কার প্রক্রিয়ার যে প্রজেক্ট, দিস ইজ ওয়ান থিং। জি, আর সার্ভিস ওরিয়েন্টেশন ইন দ্য পাবলিক ডোমেইন, দিস ইজ ডিফারেন্ট থিং। আপনি একজন মানুষকে সার্ভিস দিবেন, পিপল হ্যাপি হবে, এটি তো স্বাভাবিক। আপনি তেল দিতে পারবেন না, পিপল আনহ্যাপি হবে, এটি তো স্বাভাবিক। আবার আপনি রাষ্ট্র প্রকল্পের ভিতরে যে ধরনের সংস্কার কর্মকাণ্ড করতে পারার কথা, যে এগ্রিমেন্ট, যে কমিটমেন্ট, সেখান থেকে সরে যাবে, তাহলে কি আমরা খুশি হবো? আমরা আপনাদের কাজটায় আনবো, বিশ্বাস করবো? কি করে বিশ্বাস করবো? এত ফাইট করলাম একসাথে, রক্ত দিলাম, জীবন দিলাম, কতগুলো জিনিস একসাথে হয়ে ঠিক করলাম, আপনি ইলেকশনের পরে বেমালুম সব ভুলে গেলেন, তারপরে বলছেন আমাকে আপনি বিশ্বাস করেন। কি করে বিশ্বাস করবো আপনি? খুবই শক্ত যুক্তি। এবং আমরা যখন দেখি যে সাধারণ মানুষের কাছে কখনো কখনো তাৎক্ষণিক সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন হবে না? আমি তো গাড়ি চালাই, আমি গাড়ি চালাই না? আমি আজকে সকালবেলা ভোর 6টায় লাইনে দাঁড়িয়েছি, আমি কিছুক্ষণ পরে আগে চলে আসছি, আমার ড্রাইভারকে দিয়ে বাচ্চাদেরকে স্কুলে হেঁটে নিয়ে গেছি, এবং সেখানে আমি 1:30টার সময় আমার একদম তাহলে এই যে বিভিন্ন সভা সেমিনার গুলো হচ্ছে, সেখানে আসলে এই নাগরিক সংকট নিয়ে একটু বলা তো প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে টানা বিরোধী দলের পক্ষ থেকে এগুলোই আসছে। 1টার সময় তেল পেয়ে আমি মাত্র 2000 টাকা তেল পেয়েছি। আমার এই গাড়িতে আগামীকালকে চলবে, পরশুদিন আবার আমাকে একই কাজ করতে হবে। দেখেন, আমাদের সংসদে 62 বিধিতে একটা নোটিশ দিয়েছিলেন একজন সংসদ সদস্য, আমি দেখেছি যে নোটিশের সাবজেক্ট ম্যাটার ছিল, তার কপি আছে আমার কাছে, বিরোধী দলের একজন সংসদ সদস্য, যেখানে এই তেলের সংকট নিয়ে আলোচনা করার জন্য সংসদে একটা নোটিশ দিয়েছিলেন। সেই নোটিশটা ছিল স্থগিত প্রস্তাব। এই স্থগিত প্রস্তাবের নোটিশটা পার্লামেন্টে মাননীয় স্পিকার সেটাকে গ্রহণ করেন নাই। এখন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার প্রেক্ষাপটে এসে বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন সারাদিন ঘুরেছি, তেল পাই নাই, কেউ বলছেন তেল শুধু সংসদে আছে, বাইরে নাই, নানান কথা শুনতে পাই আর কি আমরা। কিন্তু এটার এক্সটেন্সিভ আলোচনা, আমাদের সরকারের প্রবলেম কি জানেন? আমাদের দেশের কালচার এটা, কেউ তার সমস্যাটা এডমিট করে না।
সমস্যাটা এডমিট করতে হবে, তারপরে আপনাদের সলিউশন বের করতে হবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে হাতে যে খবরটা আছে তাতে হয়তো কিছুটা পরিস্থিতি হয়তো সামাল দেয়া যাবে, কারণ 2 লাখ মেট্রিক টন তেল বা জ্বালানি সেটা এখন এসে নগর করেছে। আপনি যা যা বললেন সবকিছু নিয়ে একটু মেহেদী হাসান পলাশ আপনার মতামত জানতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন অ্যাডভোকেট শিশিরমণি বক্তব্যের শুরুতে বলছিলেন, কিন্তু বিএনপি নিজেই তাদের যে 31 দফা আছে সেখানে স্পষ্ট করে নাকি বলেছে যে সংবিধান সংশোধন পরিষদ এরকম কিছু, তাই তো অ্যাডভোকেট শিশিরমণি একটু বলবেন? সংস্কার কমিশন গঠন করবে, সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা। জি, কমিশন আর পরিষদ দুটো ডিফারেন্ট জিনিস। আপনি সংস্কার কমিশন এবং সংস্কার পরিষদ সেটা তো আলাদা জিনিস, আপনি দুইটা মানে মিক্স করে আমরা একটু শুনি মেহেদী হাসান পলাশ। সংস্কার পরিষদটাই গঠন করেন না, অসুবিধা কি? করেন নাই তো? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এই যে মানে রাজনীতিটার জায়গাটা কিন্তু এখানেই। আমি বেশ কয়েকদিন ধরে এটা শুনছিলাম যে বিএনপি তাদের 31 দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের কথা আছে, তাহলে বিএনপি এখন করছে না কেন? কিন্তু আসলে কিন্তু মানে সংবিধান বিএনপির যে 31 দফা, সেই 31 দফার কোথাও সংবিধান সংস্কার পরিষদের কথা বলা নেই, যেটা এখন অ্যাডভোকেট শিশির মনির বললেন সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছে। বাস্তবতাটা হলো, যদি আমরা পরিষদ বলি, পরিষদের ইংরেজি কি হয়? কাউন্সিল। কাউন্সিল এবং কমিশন, উনি আইনগতভাবে আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। বিএনপি কিন্তু এখনো বলছে যে আমি সেই সংবিধান, আমার যেটা, এটা তো তার 31 দফার প্রথমই মানে বিসমিল্লাহ, তাই না? সেই কাউন্সিলটা তিনি তারা মানে কমিশন, সেই কমিশনটা তারা করতে চাচ্ছে। তারা পরিষ্কার ভাষায় বলেছে যে আমরা এই সংবিধানের যে সমস্ত মানে দল আছে, যারা প্রতিনিধিত্ব, সব দল মিলে এবং এর বাইরে আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী, সবাইকে মিলে তারা একটা করতে চাচ্ছে। তারা করবো না তা কিন্তু না। দেখেন, জুলাই সনদের যে বিষয়টা, জুলাই সনদটা কিন্তু শুধু এই যে ধারাগুলো আছে সেটা না, কিন্তু জুলাই সনদে প্রত্যেকটা ধারায় ধারায় বিভিন্ন রাজনৈতিক দল, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু সবাই স্বাক্ষর করেছে। অর্থাৎ ওই নোট অফ ডিসেন্টগুলোও কিন্তু এই জুলাই সনদের পার্ট, তাই না? তো এই এখন হচ্ছে কি, বিরোধী দল ওই নোট অফ ডিসেন্টগুলো মানতে চাইছে না। নোট অফ ডিসেন্টে কিন্তু বলা আছে যে মানে যে সমস্ত রাজনৈতিক দল মানে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যদি তাদের ইশতেহারে এই নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করে এবং সেইটা ভিত্তিতে যদি তারা রায় পায়, তারা যদি জয়লাভ হতে পারে, তাহলে তারা এটা করতে পারবে। তো এটা তো জুলাই সনদে। দেখেন, এখানে কিন্তু আমাদের চিফ হুইপ স্পষ্ট করে বলেছে যে সংবিধান সংশোধনে সরকারি বিরোধী দলের সম্মিলিত প্রস্তাব আনা হবে। বিরোধী দলের একটা কনফিউশনের জায়গা, তারা আগেই বলেছে যে তারা যদি এরকম কোনো টিমের মধ্যে থাকে, তাদের মতামতটা হয়তো সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠিতে হয়তো গুরুত্ব পাবে না। এই কনফিডেন্সটা আসলে বিরোধী দলের মধ্যে না আনলে কিভাবে? না, এখন আমি আপনাকে বলি, এইটা তো মানে পার্লামেন্টারি, এটা একটা পার্লামেন্টারি সিস্টেম। আপনার হা ভোট এবং না ভোটে জয়লাভ করবে যারা হা ভোট যখন বেশি পাবে, মানে যে পক্ষে হা ভোট বেশি যাবে তারা সেটা জয়লাভ করবে। এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির ইয়েই। এখন ধরেন ইলেকশন হয়েছে, ইলেকশনে যারা বেশি ভোট পেয়েছে তারা জয়লাভ করেছে। এখন যারা কম ভোট পেয়েছে তারা যদি বলে যে আমাদেরকে জিতিয়ে দিতে হবে, এটা তো একটা অবাস্তব ঘটনা, এটা তো হতে পারে না। এটাই সিস্টেম। তো এখন প্রশ্নটা হলো এই যে, বাট এটা আলটিমেটলি জাজমেন্ট কারা করে? জনগণ। আজকে যেমন মানে বিরোধী দল যখন সংসদে তার কথা বলে যেটা পাচ্ছে না, সে মাঠে চলে এসছে। এটার প্র্যাকটিসটা কি? এটার যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সাংবিধানিক বা পার্লামেন্টারি যে মানে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে বিএনপির অভিজ্ঞতার কারণে বিএনপি এখানে অনেক বেটার একটা পারফরমেন্স করছে, সেখানে বিরোধী দল করতে পারছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু একটা মানে থাকে, যার সে তার শক্তিশালী জায়গায়, বা যে কোনো মানুষই সে তার শক্তিশালী মাঠে খেলতে চায়, তার প্রিয় মাঠে খেলতে চায়। তো যেহেতু বিরোধী দল এখন যারা আছে, তাদের রাজপথে তাদের খুব মানে শক্তির জায়গাটা রাজপথ, তারা কিন্তু রাজপথে চলে এসছে। আমি বলতে চাচ্ছি যে যদি মানে বিরোধী দল কোনো ন্যায্য প্রস্তাব দেয় এবং সেটা যদি সংখ্যাগরিষ্ঠের মানে ভিত্তিতে যদি বিএনপি না করে দেয়, জনগণ কিন্তু এটা দেখবে এবং জনগণের কিন্তু এটা বলার সুযোগ আছে। জনগণ কিন্তু বোকা না,
এবং বিরোধী দল তো বলছে মানে পার্লামেন্টে যখন যে মানে ঘটনাগুলো ঘটছে যখন এটা কিন্তু বলার তো একটা ধরন থাকবে। আমি যদি আপনাকে এই পয়েন্টটা বলি, ধরুন অ্যাডভোকেট শিশির মনির এখন যে কথাগুলো বলছেন খুব যৌক্তিকভাবে, এটা খুব মানে সবার কাছে বোধগম্য করে তুলে ধরছেন, আমরা সেটা আলোচনা করার সুযোগ পাচ্ছি। কিন্তু যখন আমরা দিন শেষে সকালবেলা কোনো সংবাদ সম্মেলন কাভার করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের শব্দ প্রয়োগ করে আক্রমণ হচ্ছে, প্যাথোলজিক্যাল লায়ার, এরকম শব্দ তো আসলে সংবাদেশীও আমরা করতে চাই না। একটা কমন গ্রাউন্ড থাকে না, সবাই কিন্তু জুলাইয়ের মাঠে ছিল এবং একটা দাবিতেই তারা ছিল, সেই জায়গা থেকে সরে এসে কেউ সরকার আর কেউ বিরোধী দলে আছে। কিন্তু আমাদের সেই শিষ্টাচার বা সেই বাক্যটাকে ব্যবহার করাটা তো সচেতনতার প্রয়োজন। এখানে আমি একটা কথা বলি, দেখেন এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরবর্তীকাল থেকে আমরা দেখলাম আমাদের রাজনীতির পরিভাষাটা আমি এটা নিয়ে লিখেছি, রাজনীতির পরিভাষাটা চেঞ্জ হয়ে গেছে। এবং শেখ হাসিনাকে ডিনাই করতে গিয়ে মানুষ যখন ক্ষোভ প্রকাশ করতে গিয়েছে সেখানে কিছু স্ল্যাং ব্যবহার করেছে, সেই স্ল্যাংটা ওই পরিস্থিতিতে কিন্তু মানুষের কাছে খারাপ লাগে নাই। কিন্তু পরবর্তীকালে যখন এইটা আবার মানে স্বাভাবিক রাজনীতি ফিরে আসলো, আমরা দেখলাম যে ক্রমান্বয়ে রাজনীতিতে একটা স্ল্যাংয়ের মানে স্রোত শুরু হয়ে গেল এবং আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই স্ল্যাংটা একটা মহামারীর আকারে দেখতে পারলাম, যেটা আমরা পূর্ববর্তী রাজনৈতিক কোনো সময়েই আমরা দেখি নাই। আমাদের সরকারের দল বিরোধী দল যত কিছু থাকুক, কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা কিন্তু কোনোদিন যায় নাই। কিন্তু এখানে হচ্ছে, আমি আবার এটাকে আরেকভাবেও দেখতে পারি যে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টের মধ্যে মারামারি হয়, চেয়ার ছোড়াছুড়ি হয়। আমি বাংলাদেশেও হয়েছে, মানে পাকিস্তান আমলে পার্লামেন্টে অনেক মাথা ফেটে গেছে, মানে হয়েছে। এই পার্লামেন্টের মধ্যে যদি এটুকু হয়, আমি সে পর্যন্ত যেতে চাই, যদি জনগণের স্বার্থে, যদি দেশের স্বার্থে বিরোধী দল যদি ওই পর্যায়েও যদি মানে অ্যাগ্রোভেট আচরণ করে, আমি তাকেও নেগেটিভলি মানে দেখব না, যদি সেটা জনগণের স্বার্থে হয়, যদি জনগণের স্বার্থে হয়, যদি সেটা দেশের স্বার্থে হয়। আমি আরেকটা পয়েন্টে একটু যাই এবং জনাব আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে দিয়ে শুরুটা করি। আপনি হয়তো দেখে থাকবেন আজকে অ্যাডভোকেট শিশির মনি যে আয়োজনে ছিলেন, সেই আয়োজনে তিনি কয়েকটা পরিসংখ্যান তুলে ধরেছেন এবং বলেছেন ব্যাংক ডাকাতদের কাছেই আবারও ব্যাংক ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গেল কয়েকদিন ধরে এটা বেশ ভালো রকমের আলোচনা তৈরি হচ্ছে। সরকার আসলে কি চাচ্ছে? সরকার কি সেই পুরনো ব্যাংক দখলদারকে আবার সুযোগ দিচ্ছে, নাকি এমন কিছু তৈরি করছে যে দখলদারদের একটা শাস্তির মধ্য দিয়ে, একটা পরীক্ষার মধ্য দিয়ে এসে তারপর এই চ্যানেলে ঢুকতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 30 সেকেন্ড করে ছোট্ট করে কিছু বলছি। যে দেখেন, বাংলাদেশে যে দীর্ঘ 17 বছর একটা জুলুমের রাজ্য ছিল, সেখান থেকে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে একটি সরকার নির্বাচিত শুরু করেছে এবং সংসদীয় গণতন্ত্রে সংসদ সার্বভৌম এবং সংসদেই সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়। কিন্তু আমার অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে আপনি কিছু শব্দ চয়নের কথা বলেছেন, এটা সংসদের বাইরে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু জুলাই বিপ্লবের পর বাংলাদেশের বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশাও পরিবর্তিত হয়েছে, আকাঙ্ক্ষা বেড়েছে। আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে মানুষ যে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সরকারি দল বিরোধী দল সবাই, সংসদ সদস্যবৃন্দ সবাই এটা ধারণ করবে। কিন্তু অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে সংসদের ভিতরেও একটা মানে মাননীয় স্পিকারও বলেছেন যে একজন মানে সংসদ সদস্যের উদ্দেশ্য করে যে ছাবি স্টাইলে বা মব মেন্টালিটি নিয়ে সংসদে সংসদের বিধিবিধান আছে, রীতিনীতি আছে, কালচার আছে। হ্যাঁ, তো এখন যেসব শব্দ আমি সেটা বললাম না, যেহেতু আমিও একজন সংসদ সদস্য, এটা আমাকেও ডিবেস করবে, আমারও অসম্মানী হবে। তো সুতরাং আমরা সবসময় প্রত্যাশা করি সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে সংসদে আমরা যা কিছু বিরোধ মত দ্বিমত সবকিছু নিয়ে আলোচনা করে একটি সুন্দর কিছু এই দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা উপহার দেবো। এখন ব্যাংকের প্রসঙ্গে আমি যেটা বলছি, শিশির মনি সাহেব যে বক্তব্যটি দিয়েছেন সরকারকে ঘায়েল করে, এইটা আসলে এটা আমি যদি বলি একটু সোজা সাপটা বলি, এটা জামাতি স্টাইল, ভুল নেগেটিভ তৈরি করা এবং বিভিন্নভাবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা, যেটা এই যে ধরেন 2 মাসের সরকার এতগুলো উদ্যোগ নেওয়ার পর সেগুলো নিয়ে কোনো কথাই নাই, জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কোনো কথা নাই, জনকল্যাণমুখী কাজগুলোর বিরোধিতা। এই যে যখন ফার্মার্স কার্ডের কথা বলা হয়েছে, আরে দূর তোর কৃষক কার্ড, বিরোধী দলীয় বর্তমান বিরোধী দলের নেতা সেটা কিন্তু নির্বাচনের আগেও বলেছেন, এখনও ওনারা সেগুলি বলছেন। আসলে এটা কিসের ভিত্তিতে উনি বলেছেন? ব্যাংক
লুটেরাদেরকে বিএনপি পুনর্বাসন করছে, আমি জানি না ওনার সেটার তথ্য, কোনো উপাত্ত, কোনো কিছু আছে কিনা, কোনো কিছু আছে কিনা। এটা শুধু ন্যারেটিভ তৈরি করার জন্য বা বিরোধিতা করার জন্য সরকারের করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর আগেও যে স্বৈরাচারের ভোট ভর করেছে, এর আগেও দেখেছি আমরা যে আওয়ামী লীগ এই স্টাইলে কথা বলেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল আপনি দেখবেন শহীদ জিয়ার এই কোনোদিন মানে এই ধরনের ভাষা ব্যবহার করেন নাই, বেগম খালেদা জিয়াও কারোর সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন না। আমরা সংসদটাকে আমি শুধুমাত্র ব্যাংক নিয়ে আমরা দেখেন শেখ হাসিনা এই অর্থনীতি একদম ধ্বংস করে দিয়েছে, দেশের টাকা বিদেশে লুপাট করা হয়েছে। আমরা তো সেই অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য, কার্যকর একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, এবং সেটা আপনি জানেন যেটা একদিনের ব্যাপার না। বিএনপি চেষ্টা করছে এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থাটাকে একটি ভালো অর্থনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কিসের ভিত্তিতে আমার জানা নাই। একটু পরিষ্কার হয়ে আসি। অ্যাডভোকেট শিশির মনির, আপনি আপনার যে বক্তব্য, সেই বক্তব্যের একটা জায়গায় বলেছিলেন যে ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, 24টি বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে এই কোম্পানিগুলো বাস্তবে নেই। 24 জায়গা থেকে 2% বেশি শেয়ার এসেছে, তারা বোর্ডে লোক বসিয়েছে, এভাবে তারা 82% শেয়ারের মালিক হয়েছে। সেই এস আলমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে তদন্তে দেখা গেছে, এই তদন্তটা আসলে কোন সময় হয়েছিল বা কাদের তদন্ত ছিল, একটু জানাবেন কি? হ্যাঁ, অবশ্যই জানাবো। তার আগে আমি দুটো ছোট ছোট কথা বলে নিই। এক ভাই বলেছেন যে আলটিমেটলি জাজমেন্ট করে জনগণ। ইয়েস, আলটিমেটলি জাজমেন্ট জনগণই করে। জি। তো আমরা খুব আহত হই যখন গণভোটের জাজমেন্ট কি জনগণের জাজমেন্ট মনে হয় না? গণভোটের যে জাজমেন্টটা জনগণ করেছে, সরকার কি মনে করে না দিস ইজ পিপলস জাজমেন্ট? ডেফিনেটলি এই কারণে তো বলেছে যে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ বাস্তবায়ন করা হবে। If it is people's judgment, then the government must comply with the judgment given by the people. এবং সেখানে কি আছে? সেখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। বলা আছে যদি গণভোটে অধিকাংশ ভোট হায়ের পক্ষে হয়, তাহলে বাংলাদেশে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত, এবং সেটা 180 দিনের মধ্যে কাজ করবে। কোথায় মানছেন না তো জনগণ জাজমেন্ট? তোয়াক্কাই করছেন না। 51% গরমে 60%কে আর 70%কে আর গুরুত্ব দেওয়া মনে করছেন না। আবার ওনারাই বলছেন জনগণের জাজমেন্টই নাকি আলটিমেট জাজমেন্ট। তাহলে ডাইরেক্ট তো গণভোট, এটা মানে না। এখানে মানে না, এটা কি বলা ঠিক হবে? মানে অ্যাডভোকেট শিশির মনির, যেখানে বলা হচ্ছে চিফ হুইপের পক্ষ থেকে যে আসেন আমরা একসাথে বসি, কোনো কিছুই বাদ দিচ্ছি না, প্রস্তাব করা হচ্ছে, তাহলে তো আপনি মানা না মানার আইনটা সম্পর্কে আপনার ধারণা নেই। না, এখানে কিন্তু মানে বলা হচ্ছিল যে ওই সময় ঐক্যমত্য কমিশন তাড়াহুড়া করে খুব দ্রুত করে এই অধ্যাদেশগুলো তৈরি করেছে। এখন সুযোগ আছে। আমি 30 সেকেন্ড অ্যাড করি। আমি যে 3 দিন আগে কোন অধ্যাদেশ জারি করেছেন। হ্যাঁ, 30 সেকেন্ড জি বলুন। 3 দিন আগেও কোন অধ্যাদেশ জারি করে গেছেন বিগত সরকার। তো 3 দিন আগে কোনটা করা হয়েছে, 15 দিন আগে, কোনটা 12 দিন আগে, এরকম আচ্ছা বলেন শিশির মনির, বলুন। জি, তো আমরা আরো ডেমোক্রেটিক করতে পারি, আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী এটাই আসলে মানে সংসদ সদস্য বলছিলেন অ্যাডভোকেট শিশির মনির যে আলোচনার শুনেন, আমার প্রশ্নের উত্তরটা শুনেন। জি বলেন। একটা গণভোটে 70% লোক যে ভোট দিয়েছে, এই ব্যাপারে ওনারা প্রচারণা চালিয়েছেন কি চালান নাই? না, হ্যাঁ, এর পক্ষে তো প্রচারণা চালানো হয়েছে। আমি বলার পরে আপনারা যুক্ত করবেন, কোনো প্রয়োজন নাই। এই গণভোটের রেজাল্ট মেনে যে কাজ করার কথা তা করেনি কেন? সংবিধান সংস্কার শপথ নেন নাই তো? আইনে বলা আছে, 7 নম্বর ধারায় বলা আছে, যদি গণভোটে অধিকাংশ লোক পক্ষে রায় দেয়, তাহলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এবং সেই সংস্কার পরিষদের শপথ এভাবেই নিবেন যেভাবে একজন সংসদ সদস্য নিয়ে থাকে। কে পড়াবেন? সংসদ সদস্যকে যিনি পড়ান তিনি পড়াবেন। চিঠিও পেয়েছিলেন, একটা নিয়েছেন, আরেকটা ডিক্লাইন করেছেন, আরেকটা নেন নাই। পরবর্তী প্রশ্নে আসেন। উনি বলছেন যে সংসদ সার্বভৌম। আমি আমার মানে মাননীয় সংসদ সদস্যকে বলবো, দিস ইজ এ রং কনসেপ্ট। বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়, বাংলাদেশের পিপল আর দি সার্বভৌম। বাংলাদেশের 3টা অর্গান আছে, একটা পার্লামেন্ট, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। কোনোটাই সার্বভৌম নয়, একটা আরেকটার চেকস এন্ড ব্যালেন্স।
this is Bangladeshi constitutionalism and জি। this is what is constitutional dispensation in Bangladesh. এবং ষোড়শ সংশোধনীর মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন পার্লামেন্ট ইজ নট দি সভারেন। ভারতীয় সাবকন্টিনেন্টে কোনো পার্লামেন্টই সভারেন না, শুধু ব্রিটিশ পার্লামেন্ট সভারেন। বাংলাদেশে আমি কিন্তু ব্যাংকের ইস্যুতে আসতে পারি, অ্যাডভোকেট ইস্যু। ব্যাংকের ইস্যুটাতে আসেন। ব্যাংকের ইস্যুটাতে দেখবেন একটা ফাইন্যান্সিয়াল রেজলিউশন অর্ডিন্যান্স ছিল। এই অর্ডিন্যান্সটা ওনারা প্রথম আমাদেরকে বলেছিলেন যে অর্ডিন্যান্সটা তারা ল্যাপস করে দেবেন, পাশ করবেন না। পরবর্তীতে দেখা গেছে সংসদে তারা 18 ক ধারা সংযুক্ত করে এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট এনে আগেরটাকে রহিত করে নতুন আইনটা প্রস্তাব করেছেন। 18 পথে আছে যে এই যে ব্যাংক, যার যে 5টি ব্যাংককে একীভূত করা হয়েছিল, 5টি ইসলামী ব্যাংক, এই 5টি ইসলামী ব্যাংকের মধ্যে 7% অতীতের মালিকরা 7% টাকা যদি দেন তাহলে তারা তাদের মালিকানা ফেরত পাবেন। এবং সরকারের পক্ষ থেকে দেওয়া 35,000 কোটি টাকা এই ব্যাংকগুলোকে একীভূত করে 35,000 কোটি টাকা বিগত সরকার এখানে ইনজেক্ট করেছিল। তাদের স্বার্থে, গ্রাহকদের স্বার্থে, এইগুলো সহ তারা এটা ফেরত পাবেন। এবং এসালামের কথা যেটা আমি বলেছিলাম, 24টা কোম্পানি তৈরি হয়েছিল। হ্যাঁ, এই 24টা কোম্পানি কিন্তু এই যে আপনি বলছেন তদন্তে, সে তদন্তটা আসলে কাদের? আনসার দিচ্ছি। মানি লন্ডারিং এর 2টো মামলা হয়েছে দুদক কর্তৃক। যে মানি লন্ডারিং এর মামলায় তৎকালীন ইসলামী ব্যাংকের এমডিও এখনো জেলে আছে এবং সেখানে এসালম সাহেব প্রত্যেকটা আসামি আছেন। ওই ভুইফোর কোম্পানিগুলোর লোকেরা আসামি আছেন। এখানে 2টো তদন্ত রিপোর্ট বের হয়েছে। আপনি যদি বিশেষ আদালতে খবর নেন ঢাকার, সেখানে তদন্ত রিপোর্ট দেখতে পাবেন, যেখানে বের করে দিয়েছেন যে একটা কোম্পানি যেটা গুলশানে একজন সিকিউরিটি, এই সিকিউরিটি হলেন এই কোম্পানির এমডি, আর ওই কোম্পানির একজন ক্লিনার তিনি হলেন তার। না, এখানে যদি আরেকটু পয়েন্টে আসি, মানে ইসলামী ব্যাংক থেকে যে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, মানে এই হিসাবটা আসলে কিভাবে এলো? বাংলাদেশ ব্যাংকের হিসাব ছিল নাকি আলাদা কোনো বিএফএউডি বা পুলিশের কোনো তদন্ত রিপোর্ট ছিল? মানে 70,000 টাকার অঙ্কটা আসলে কি হবে? 4টা ফরেন কোম্পানিকে বিগত সরকার আসার পরে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল অডিট ফার্ম হিসেবে। এই অডিট ফার্মের 4টা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট আছে। Being a lawyer, I have the copy of the audit reports. আচ্ছা, ওই অডিট রিপোর্টে 4টা অডিট রিপোর্টেই তারা ইউনানিমাসলি ফাইন্ডিং দিয়েছে যে 70,000 crore টাকা ইসলামী ব্যাংক থেকে ডিফালকেশন হয়েছে। এই ডিফালকেশন হয়েছে হলো 24টি কোম্পানির নামে। এমনও কোম্পানিকে লোন দেওয়া হয়েছে 500 কোটি টাকা যে কোম্পানির কোনো অ্যাসেট নেই, আচ্ছা, কোনো কোলাটেরাল নাই। মানে এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা হয়েছে? না না না, এখানে একটু কথা এতক্ষণ আমি কি বললাম, এটি তো হয়েছে বিগত সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়ে সময় হবে। হ্যাঁ, তো তাহলে আমরা এই যে 70,000 কোটি টাকা যে রেফারেন্সটা আমরা দিলাম, এটা নিয়ে তো তখন প্রশ্ন উঠবে যে অডিটে কোনো প্রবলেম আছে কিনা, সেটা আরেকবার রি-অডিট করতে হবে। মানে তখন শুধু 70,000 কোটি টাকা নিয়ে তো আলাদা একটা কনসার্ন চলে আসতে পারে। এই জায়গায় আপনি ভুল বুঝছেন, আপনার মনে হয় বিষয়টি সম্পর্কে ভালো ধারণা নাই। আচ্ছা, বলেন তাহলে একটু পরিষ্কার হয়ে নি। এই যে টাকাটা ডিফালকেট করেছে, এটা এই সরকার বা আগে সরকারের আমলে না, এটা তো করেছে ফ্যাসিস্ট সরকার। আচ্ছা, এই করার পরে এখন এসে যে মেকানিজমটা করা হচ্ছে, পরে সেই 82% শেয়ারকে খালি এই জায়গাটা একটু বুঝাবেন। মানে এটা ফ্যাসিস্ট আমলের করা বুঝলাম, কিন্তু ফ্যাসিস্ট আমলের যে করা, এই হিসেবটা আসলে কিভাবে পেয়েছে? এটা কি ফ্যাসিস্টদের আমলের হিসেব নাকি ডক্টর ইউনূসের সময়টা? এতক্ষণ কি বললাম ভাই, যে আগের ইন্টারিম সরকার এসে যখন ইসলামী ব্যাংকের এই দুরবস্থা দেখে তারা 4টা অডিট ফার্ম, তার মধ্যে আচ্ছা, আমি এখন পরিষ্কার হলাম যে এটা এই রিপোর্টটা হচ্ছে ডক্টর ইউনূসের যে সময়টা, সেই সময়টার অডিট করার সময়কার রিপোর্ট, তাই তো? সুপারভাইজড বাই দি বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। এবং বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্স 4টা ইন্ডিপেন্ডেন্ট হয়। ডিলয়েট আপনি নিশ্চয়ই জানার কথা। আমি একটা বিরতিতে যাওয়ার আগে এই তথ্যটা নিয়ে আমি একটু প্রশ্নটা করে রেখে যাই মেহেদী হাসান পোলার। সেটা হচ্ছে, সাধারণত দেখা যায় পরিসংখ্যান, সার্ভে, ইনভেস্টিগেশন এটা এতটা সংবেদনশীল বিষয়, প্রত্যেকটা সরকার চায় তাদের নিজেদের সময়, নিজেদের অথরিটি এবং বিশ্বস্ত জায়গা থেকে এই অডিটটা তারা করাবেন।
ডক্টর ইউনূসের সময় যেটা ছিল সেই সময় বলা হচ্ছিল 17 বছরের অনেক জঞ্জাল রয়েছে, সব একবারে পরিষ্কার করা সম্ভব না। তার মধ্যেও যদি একটা অডিট হয়, সেই অডিটের সংখ্যা নিয়ে পরবর্তীতে সরকার কথা বলতে পারে কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা। আমি এই জায়গায় একটু মেহেদী হাসান পরশ আপনার কাছে আসতে চাই। সাধারণ প্রশ্ন মানুষ হয়তো জানতে চাইতেই পারে যে ডক্টর ইউনূসের সময় খুব অস্থির ছিল একটা দেশ, মানে সকালবেলা আসলে কে কোথায় কোন দাবিতে আন্দোলনে বসবে আমরা জানি না, এবং একই সঙ্গে মব জাস্টিসের কথাও আমরা শুনেছি। এবং ওই সময় বলা হচ্ছিল যে 17 বছর ধরে যে সরকার ছিল, প্রতিটা জায়গায় প্রতিটা স্তরে স্তরে যে দুর্নীতি ছিল, সেই আবর্জনা তাদেরকে সরাতে হচ্ছে। তার মাঝখানে বাংলাদেশ ব্যাংক অথরিটি অবশ্যই ছিল, তাদের মাধ্যমে আসলে ইসলামী ব্যাংকে 70,000 কোটি টাকা সরানো হয়েছিল, অডিট রিপোর্টও বের হয়েছে। মানে এই সরকার কি সেটার উপরেই আস্থা রাখবে? 70 কি 50 হতে পারে না, বা 70 কি 80 হয়ে যেতে পারে না? মানে এটা নিয়েও তো একটা কথা উঠতে পারে না। ধন্যবাদ। আপনি যেটা বললেন, দেখেন এই জায়গাতেই কিন্তু প্রবলেমটা হয়েছে। আপনি যে বলছেন যে 70-80 হতে পারে, আপনার বাড়তেও পারে কমতেও পারে কমতে পারে। বিএনপি কিন্তু ওই যে ঐক্যমতে যেটা করেছে সেটা আবার সে বলছে যে আমরা পার্লামেন্টারি সিস্টেম একটু রিভিউ করে দেখি, এটাতে হয়তো কিছু চেঞ্জ হতে পারে। ওইটা নিয়েই তো প্রবলেমটা হয়েছে। আজকে অ্যাডভোকেট শিশির মনির, আমি ওনাকে খুব পছন্দ করি, উনি ভালো বলেন, বাট উনি যে বললেন যে গণভোটের রায়ের উপরে উনি এবং আমাদের বিরোধী দলরা খুব বোল্ড করে দাঁড়াচ্ছে, কিন্তু একই দিনে একই ভোট হলো যেটা আবার সংসদ নির্বাচন, সেখানে বলা হচ্ছে এটা সেটিং করা হয়েছে, এখানে নানা ধরনের ম্যানিপুলেট করা হয়েছে, এটা আগে থেকেই নির্ধারিত ছিল। তো গণভোট খুব বৈধ হলো, গণভোট খুব জায়েজ হলো, একই ভোটে কি করে আবার পার্লামেন্টারি ইলেকশনের যে রেজাল্ট হলো সেটাকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। এই যে মানে তবে এটা ঠিক, ডক্টর শিশির মনির কিন্তু সবার আগে বিরোধী দলে যিনি জিতেছেন সেই সময় তাকে অভিনন্দন জানাই। আমি শিশির মনিরকে আমি পার্সোনালি পছন্দ করি, সামগ্রিক বিরোধী দলের যে ক্যারেক্টার এটা দেখেন। আর ব্যাংকের যে বিষয়টা বললেন, ব্যাংকের বিষয় হলো একটা তো হলো যে মানে দুর্নীতি, যেটা এই মানে ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। সেটা 70 হোক 80 হোক বা কম বেশি যাই হোক, সেটা তদন্ত করা উচিত। এক, দুই হলো যে সামগ্রিকভাবে এস আলম সহ যে সমস্ত অলিগার্ক আপনার এই যে টাকা পাচার করেছে $234 বিলিয়ন, সেটাও মানে এটা তো জনগণের টাকা, এই টাকার ব্যাপারে উদ্ধারের ব্যাপারে এবং যারা এটা করেছে তার বিরুদ্ধে শাস্তি হওয়া দরকার। এইটা একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হলো এই যে ব্যাংক, এই ব্যাংকের মালিকানা প্রথমে একটা গ্রুপের ছিল। যখন পদ্মা সেতুর জন্য টাকা দরকার, মানে বিশ্বব্যাংক টাকা দিল না, তখন বলা হলো যেহেতু ইসলামী ব্যাংকের কাছে এই তারল্য অর্থ ছিল, তাদেরকে বলা হলো, তারা যখন দিতে অস্বীকার করলো, তখন সরকারের একটা মানে সরকার জোর করে মানে তখন যে মালিক ছিল তাদেরকে ধরে বললো যে তুমি এই ব্যাংক লিখে দাও। তো এই লিখে দেওয়ার ক্ষেত্রে হয়তো ব্যাংকের যে শেয়ারের দাম যদি 10 টাকা থাকে, সেখানে হয়তো 8 টাকা দিয়েছে, 7 টাকা দিয়েছে, কম দিয়েছে বা বেশি দিয়েছে, বা যারা দিয়েছে, অর্থাৎ একটা মূল্য দিয়ে তারা লিখে নিয়েছে। অর্থাৎ এই ব্যাংকের মালিক তখন কিন্তু এস আলম ছিল, তাই না? তাহলে এই এস আলম মালিক থাকার পরে 5 তারিখের পরে আপনার যারা হুড়হুড় করে ব্যাংকে চলে গেল, তারা কিভাবে ব্যাংকের দখল নিল? তারা কি এস আলমের কাছ থেকে জোর করে লিখে নিয়েছে? তারা কি এস আলমকে ওই আগের মতো কিছু বা যে 10 টাকার শেয়ার 5 টাকা দিয়ে লিখে নিয়েছে, নাকি গায়ের জোরেই গিয়ে দখল করে নিয়েছে? এইভাবে যে অসংখ্য ব্যাংক দখল করে নেওয়া হলো, অসংখ্য ব্যাংক যে আগের মালিক, আমি শেষ করি। অর্থাৎ এই যে অসংখ্য ব্যাংক, অন্তত বেশ কিছু ব্যাংক ওই ফ্যাসিস্ট আমলের যারা মালিক ছিল তারা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে আরেকটা গ্রুপ গিয়ে যারা নিল, এটা কি কোনো সরকারি নির্দেশে নিয়েছে? এটা ওই সময় কি, অর্থাৎ 5 তারিখের পরপরই তো নিয়েছে। তখন কি বাংলাদেশ ব্যাংক কোনো সার্কুলার জারি করেছিল? তাহলে কিসের ভিত্তিতে তারা ওই ব্যাংকে ঢুকে গেল? তো আজকে যদি এইটা নিয়ে প্রশ্ন ওঠে, তখন তো আবার ওই একই জায়গায় তৈরি হয়। এখন সেটাকে বলা হচ্ছে, এখন এটা যেহেতু একটা নির্বাচিত সরকার এসছে, আপনি তো সব জায়গাতে একজন চোরও তো বলতে পারে আমি চোর বলে কি তুমি আমার বাড়িতেও চুরি করবা? তাহলে একজন চোর তো বলতেই পারে যে আমি চোর, তাই বলে তুমি আমার বাড়িতে চুরি করবা নাকি? সেও তো চোর বিচার চাইতে পারে, তাই না? তো সেই জায়গায় এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার এসছে, এখানে সবাই কিন্তু তার রাইটসটা বলতে পারে, চোরও বলতে পারে, আবার মালিকও বলতে পারে, তাই না? এখন বিচারের জায়গাতে আসবে, এখন ওই মালিকের যেটা চুরি হয়েছিল সেটাও যেমন মালিক ফেরত পাবে, আবার চোরের মালিকানাধীন কোনো কিছু যদি চুরি হয় সেটাও তো চোর ফেরত পাবে।
তাই না? সেই জায়গাটাকে চোর কি শাস্তি পাবে না? না, চোরের শাস্তি তো আমি বললামই, কিভাবে? যে আমি বললাম যে যেই লুটগুলো হয়েছে, মানে এই যে ইসলামী ব্যাংক থেকে যে বিভিন্ন কোম্পানি মানে বেনামি কোম্পানি ব্যবহার করে যে টাকা পয়সা লুট করা হয়েছে, এটার তো অবশ্যই বিচার হওয়া উচিত। নিঃসন্দেহে এই টাকা তো ইসলামী ব্যাংকের টাকা। কোন আইনে? মানে আইনটা তো এখানে বলা হচ্ছে যে আইনটাকে আউট করে দিয়ে তাদেরকে ইনভেস্ট করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটাকে চ্যালেঞ্জ করা দরকার, এই জায়গাটাতে চ্যালেঞ্জ করা দরকার, যে এই আইনের যেটা হয়েছে সেইটা চ্যালেঞ্জ করা দরকার। এবং সেখানে আমাদের আইন আছে, আমাদের আদালত আছে, আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় এবং বিরোধী দল এইগুলো নিয়ে কথা বলবে। কিন্তু এই যে বলা হচ্ছে যে অমুককে ফেরত দেওয়া হলো, আপনি যখন বলবেন যে আগের পার্টিকে ফেরত দেওয়া হচ্ছে, তখন কিন্তু আবার প্রশ্ন উঠেছে, ভাই আপনি ওখানে কিভাবে গিয়েছিলেন, তাই না? আপনি কি ওখানে লিগালি গিয়েছিলেন? কে আপনাকে এই পারমিশনটা দিয়েছিল? তখন কি সরকার আপনাকে বলেছিল যে আপনি ইসলামী ব্যাংকে গিয়ে দখল করেন? তখন কি বাংলাদেশ ব্যাংক কোনো সার্কুলার জারি করেছিল যে আপনি এই যে মানে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরো অন্যান্য যে সমস্ত ব্যাংক, আমি নাম বলছি না যেহেতু আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপার, এইগুলোতে আপনি কিসের ভিত্তিতে তখন গিয়ে এই জায়গাগুলো, এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে নিয়েছিলেন? আপনাকে কি অথরিটি ছিল? একটা তো মালিক ছিল, মেবি সে মানে করে নিয়েছে যেভাবে নিয়েছে। তো এই প্রশ্নটা কিন্তু আজকে এই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ সামগ্রিক বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। শুধু একটা যে ওই দুর্নীতি, ওটাও যেমন দুর্নীতি, ওরা যেটা করেছে সেটাও যেমন দুর্নীতি, আপনি যে বাইরে মানে 5 তারিখের পরে গিয়ে যে আপনি এই ব্যাংকগুলো দখল করে নিলেন, কোন রকম সার্কুলার, কোন রকম নির্দেশ, মানে অর্থাৎ 5 তারিখ থেকেই তো এগুলো শুরু হয়ে গেছে, তাই না? এগুলো তো একটা মানে এনার্কি ছিল। একদম, এটাও নিয়ে তো কথা বলতে হবে। আপনি বোধহয় গণভোট ইস্যুতে একটা বক্তব্য দিতে চেয়েছিলেন, ওটা শেষ করবেন তারপরে আমি গণভোট নিয়ে আমি অলরেডি বলেছি যে গণভোটের বিষয়টা হলো যে আমি এই যে ভোটটা হলো, আমি সেটা বললাম যে এই ভোটে কিন্তু দুটো ভোট হয়েছে একদিনে। একটা হলো গণভোট, আরেকটা হলো সংসদ নির্বাচনের ভোট, তাই না? তো এই যে এবং এইখানে আমরা বলছি যে গণভোটটা খুব মানে ঠিক, এটাতে জনগণের রায় মানছি না, সরকারি দল মানছে না। আবার বিরোধী দল বলছে যে ওই যে মানে পার্লামেন্ট ইলেকশন, ওইটা সেটিং হয়েছে, ওইটা ম্যানিপুলেট হয়েছে, ওইটা আগে থেকে মানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ওটা আবার আমরা পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছি। এটা কিন্তু এক ধরনের স্ববিরোধিতা। এবং এই যে সংস্কার পরিষদ, এইটা কিন্তু এইটার ব্যাপারে কিন্তু জুলাই সনদে কিন্তু ঐক্যমত্য হয় নাই, এটা জুলাই অধ্যাদেশের মধ্যে দিয়ে এসছে, সেটার ব্যাপারে কিন্তু কোনো ঐক্যমত ছিল না। অধ্যাদেশের ব্যাপারে কিন্তু কোনো ডিসিশন কোনো জায়গা থেকে হয় নাই। এবং তারপরেও কিন্তু সরকারি দল বলেছে, আপনি দেখেন মানবাধিকার কমিশন নিয়ে একটা কথা এসছে, খুব যে মানবাধিকারের মতো একটা সেন্সিটিভ ইস্যু সরকারি দল মানছে না। আপনি দেখেন এই যে অন্তর্বর্তী সরকার ছিল, এই অন্তর্বর্তী সরকার আপনি জানেন বহুত্ববাদের নামে তারা এলজিবিটি ইস্যুটাকে প্রমোট করেছিল, এবং প্রফেসর ইউনূস নিজে এলজিবিটি সাপোর্টার এবং প্রমোটার। ওই সময় কিন্তু আমরা এটা দেখেছি, এবং তার বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন এলজিবিটির যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস, তার মেয়ে, তারা কিন্তু ওই পোশাক পরে, ওই পরে সে কিন্তু ওখানে প্রমোট করছে। তো আমি একটু শেষ করছি। এবং একই সাথে কিন্তু আপনার এই যে মানে ঢাকায় জাতিসংঘে মানে মানবাধিকার কমিশনের অফিস খোলা, এটার ভিতরে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আমার জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু, কারণ ওনারা যেহেতু একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন, ওই এজেন্ডা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়ে গেছেন। তো সেই জায়গাগুলোতে আমাকে যদি আজকে রাষ্ট্রের স্বার্থ মানে নিশ্চিত করতে হয়, তাহলে এইগুলো রিভিউ করতে হবে। আপনি দেখেন 3 দিন আগে যে চুক্তিটা করেছে, আজকে বাংলাদেশ কেন চায়না থেকে যাব না, কারণ অনেক আলাপের বিষয়, এবং মেডিসিন বলে সবকিছু চমৎকার করে অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি এই পয়েন্টগুলো নিয়ে নিশ্চয়ই শিশিমণির একটা ব্যাখ্যা তো পাবোই। তার আগে মাননীয় সংসদ সদস্য একটা বিষয় একটু বলবেন, মানে বিরোধী দলে এই কথাটা কিন্তু মানে আমরা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ তারা যে শঙ্কাটা করছেন সেই শঙ্কাটা কিন্তু সাধারণ মানুষেরও। তারা মনে করছে যে পরিমাণ ব্যাংকের লোপাটের গল্প তারা দেখে এসেছে, এই সরকার কি সেই পুরনো ফাঁদে পা দেবে বা সেই সুযোগটাই কি কাজে লাগাবে? মানে এই আশাবাদ বা এই জিনিসটা আসলে কিভাবে এস্টাবলিশ করবে সরকার? এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো মানে আইন যখন বাতিল হয়ে যাচ্ছে বা সেটা নিয়ে নতুন করে ভাবনার কথা বলা হচ্ছে। না, এখানে ব্যাংকের যে আইনটির কথা বলা হয়েছে সেটা কিন্তু বাতিল হয়নি, সেটি একটু সংশোধিত আকারে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা একসাথে একটা কমিটি হয়েছে, সেটার মাধ্যমে কিছু সংযোজন বিয়োজন হয়ে সেটা কিন্তু হয়েছে। আর হলো যে বিএনপি, দেখেন দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কিন্তু জিরো টলারেন্স। বিএনপি এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু
অঙ্গীকার করেছেন এবং উনি বলেছেন যে দুর্নীতি মুক্ত এবং দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের উন্নয়ন, জনগণ কল্যাণে কাজ করা, জনগণ কল্যাণমুখী কাজে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এগুলি করেই চলেছেন। সুতরাং এইটা বিএনপি যারা ব্যাংক লুট করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স এবং বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রকম বিএনপির কার্পণ্য নাই। এটা হলো যে এরকম একটি বিষয়। আরেকটি বিষয় হলো অন্য কেউ, মেহেদী হাসান পলাশ ভাই যেটা খুব সুন্দরভাবে বলেছেন যে অন্য কেউ করলে দুর্নীতি আর আমি করলে সেটা সুনীতি, এটা তো হতে পারে না। 5ই আগস্টের পর আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে কেউ কেউ ইসলাম ব্যাংক সহ কিছু কিছু ব্যাংক ওনারা দখল করে নিয়ে গেছেন। ওনারা কোন আইনে কোন ক্ষমতা বলে দখল করে নিয়েছেন? বিএনপির বিরুদ্ধে ভুল ন্যারেটিভ তৈরি করে দেশে বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল, কিন্তু বিএনপি দখল চাঁদাবাজিতে লিপ্ত এসব ভুল ন্যারেটিভ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হয় নাই। অন্যদিকে ওনার আর্থিক প্রতিষ্ঠানগুলি দখল করে নিয়ে এই নির্বাচনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। যেরকম আমার বিরুদ্ধেও যিনি প্রার্থী ছিলেন জামাতের, উনি কিন্তু অনেক অর্থ ব্যয় করেছেন। এরকম শোনা যায় সব জায়গায় জামাতের প্রার্থীরা ব্যাপকভাবে স্বাবলম্বী এবং অনেক অর্থ বিনিয়োগ করেছেন, ব্যয় করতে পেরেছেন। কারণ হলো ওনাদের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বিএনপির কিন্তু কোনো ব্যাংক নাই, বীমা প্রতিষ্ঠান নাই, কোনো হাসপাতাল নাই। সুতরাং বিএনপি একটি আপনার কথাটা ধরতে পারছি। আমি বিরতিতে যাওয়ার আগে অ্যাডভোকেট শিশির মনি নিশ্চয়ই শুনেছেন আপনি মাননীয় সংসদ সদস্যের কথা, এবং এই ব্যাপারটা একটা ব্যাখ্যা আপনার কাছে তো জানতে চাইবই যে নিজেদের ক্ষেত্রে সেটা সুনীতি, অন্যদের ক্ষেত্রে দুর্নীতি, এরকম একটা ন্যারেটিভ, এরকম একটা বক্তব্য কেন আসছে। পাশাপাশি আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব, যেহেতু আজকে বৃহস্পতিবার একটা বৈঠক হবে 11 দলীয় ঐক্যের, এবং পরবর্তীতে নতুন কর্মসূচির কথা বলা হচ্ছে, কি থাকবে সেখানে সেটা নিয়ে একটু আলাপ করব। দুটো বিষয় একসাথে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত 5 তারিখের পরপরই আমরা দেখতে পেলাম, 5 তারিখ মানে 5 আগস্টের কথা আমরা বলছি, এরপরে আমরা দেখতে পেলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা আছে, ব্যাংক থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা কিছু, যেটা আপনি একটু আগে শুনছিলেন, সেই সমস্ত জায়গায় আসলে জামাতে ইসলামী এবং তাদের বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে ক্ষমতায়ন বা সেই জায়গায় অবস্থান করছে, এবং তখন আসলে এটা নিয়ে খুব একটা কথা হয়নি, যেটা এখন বড় আকারে আলোচনায় আসছে যখন নতুন সিদ্ধান্ত আসছে। এই যদি কোনো ব্যাখ্যা থাকে, পাশাপাশি বৈঠকে কি কি কর্মসূচির দিকে আপনারা যাবেন, একটা ধারণা একটু দিয়ে দেবেন আমাদেরকে। জি, আমরা এক্সপেক্ট করব যে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের নীতির কথা বলছে, শেষ পর্যন্ত তারা কন্টিনিউ করবে। We will be happy to see if they will continue. কিন্তু at the same time আমরা সরকারকে ওয়ার্ন করছি যে আপনাদের মধ্যে থেকে যে বা যারা যেখানে যে অবস্থায় কারাপশনের সঙ্গে ইতোমধ্যে জড়িত হয়েছে, you should take stern action against them. আর দ্বিতীয় কথা যেটি আপনি বলছেন, অফেন্স ইজ অলওয়েজ অফেন্স। আমরা এক্সপেক্ট করবো বিএনপি উইল টেক অলসো ভেরি ক্রিয়েটিভ স্টেপস, যে ফ্যাসিস্ট আমলে জামাত ইসলামের মালিকানা থেকে জবরদস্তি করে ডিজিএফ এর মাধ্যমে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে জামাতের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে যেভাবে হস্তান্তর করতে বাধ্য করেছে, বিএনপি ন্যায় বিচার যদি কায়েম করতে চায়, তারা এগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত দিবে। দ্যাট উড বি আওয়ার এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট। এখানে ইন বিটুইন আর কিছু করবে না। এখানে ডাকাতদের কবলে পড়ে মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো জামাত ইসলামের লোকেরা হারিয়েছে, যারা তিলে তিলে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল, তারা জানে এর পেইনস এবং সাফারিংস কত কঠিন। এবং আমি নিজে সাক্ষী, একজন এমডি সাহেবকে ধরে নিয়ে রেডিসন হোটেলে ডিজিএফআই লোকেরা জোর করে বসিয়ে বাধ্য করে স্বাক্ষর নিয়ে এমডির পদ থেকে পদত্যাগ করে আরেকজনকে এমডি বানানো হয়। তারপর তিনি বাধ্য হয়ে আমেরিকা চলে যান। চমৎকার। মানে এটাতে আসলে আপনার বক্তব্যের কেউ দ্বিমত পোষণ করবে না, কারণ যেটা বলেছেন, উনি যদি এই সুন্দর একটা কথা বললেন, জি,
5 তারিখের পরে ওনারা যদি অন্তর্বর্তী যে সরকার আসলো সেই সরকারকে বলতেন যে আমাদের এইগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো জোর জবর করে দখল করে নিয়েছে, এগুলো আমাদেরকে ফিরিয়ে দিন, তাহলে কিন্তু সরকার ফিরিয়ে দিতে পারত। আজকে এই প্রশ্নটা আসতো না। আমরা একেবারে শেষের দিকে তো শিশির মনিরের বক্তব্যটা শেষ করব, এবং শিশির মনির একটা বিষয় কি একটু বলবেন, মানে এটা আপনি যেটা বললেন যে যেই প্রতিষ্ঠানের মালিক ছিল জামাত, যেটা দখল হয়ে গেছে সেটা সুনির্দিষ্ট একেবারে প্রক্রিয়া মেনে জামাতের কাছে সেটা দিয়ে দেয়া। আবার যদি এরকম হয় যে কোনো একটা প্রতিষ্ঠান জামাত দখল করে আছে, সেটা যদি আসল মানুষের কাছে ফেরত দেওয়া হয়, তখন আসলে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে কিনা জামাত, যে প্রক্রিয়াটাই ভুল ছিল, ওটা আসলে জামাতেরই ছিল। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, দেখেন 82% শেয়ারের মালিক হয়ে গেছে এসালন একা। আপনারা যদি স্টোরিটা ভালো করে জানেন তাহলে you will see a writ petition was filed by the Islami Bank itself, যেন ওই 82% শেয়ারকে ট্রান্সফার করতে না পারে। ওই 82% শেয়ার এখনো ফ্রিজ অবস্থায় আছে। ওই 82% শেয়ার আসলে কি করে পেল, এই কথাই আমি বলেছিলাম। এটা পেল হলো ওই 24টা ভুইফোর কোম্পানির থ্রুতে। এই 24টা ভুইফোর কোম্পানিকে সরকার, if they really take it seriously and they are in favor of justice and equity, তাহলে তাদের উচিত হবে to conduct an independent inquiry on the matter, how the ownership was transferred to Esalam, how, এবং এই জায়গায় সত্যিকার অর্থে তারা ফ্যাক্টস ফাইন্ডিং করে পাবেন who were the original owner, যাদের কাছ থেকে জবরদস্তি করে অল্প প্রাইসে সিগনেচার ইবনে সিনা ট্রাস্ট 2% শেয়ারের মালিক ছিল, বাধ্য করে ট্রাস্টের চেয়ারম্যান। আর রেফারেন্সে যাব না, এবার কর্মসূচিটা নিয়ে একটু বলুন। তো আমি আর সেকেন্ড কথা হলো কর্মসূচির ব্যাপারে যে কথাটা বলেছেন, এটা এখনো আমি কোনো ডিসকাশন শুনি নাই, বাট সিন্স আজকে দিন শুরু হয়েছে, কালকে হয়তো দিনের বেলা শুনতে পারবো কি আলোচনা হয়। এজ অফ এট দিস মোমেন্ট আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো এটা কেন জানতে চাচ্ছি জানেন অ্যাডভোকেট শিশির মনির, আপনারাও ভালো করে জানবেন যে আমাদের দেশের সাধারণ মানুষ আসলে কর্মসূচি এবং কর্মসূচির পর মাঠ গরম এটা দেখে অভ্যস্ত, এবং অভিজ্ঞতা খুব একটা ভালো না। সে কারণে আসলে সবাই শঙ্কাবোধ করে যে কর্মসূচি মানেই হয়তো বিক্ষোভ, সমাবেশ, অবরোধ কিছু একটা। সেই জায়গা থেকে একটা ধারণা চাওয়া আর কি, যে আপনাদের দিক থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে। এর আগে আমরা দেখেছি 2 দফা যখন হলো তখন গণসংযোগ ছিল, বিক্ষোভ সমাবেশ ছিল, এবার নতুন কিছু থাকবে কিনা? আমি আপনাকে বলছি যে দিস ইজ এ কম্বাইন্ড ডিসিশন মেকিং প্রসেস। এটার সঙ্গে আরো অনেকগুলো রাজনৈতিক দল জড়িত আছেন। আমি আপনাকে ইন অ্যাডভান্স আই শুড নট সে এনিথিং, আচ্ছা বলা যাবে না, এটা হয়তো আলোচনার পরে, বৈঠকের পর আমরা জানতে পারবো। অ্যান্টিসিপেশন করে আমি কিছু বলতে চাই না, দ্যাট মে বি রং, আই শুড নট সে এনিথিং রং। জি, আপনি আছেন আমাদের এখানে, ঠিক আছে। আমি একটু আক্তার যেমন বলছে আপনার কাছে আসতে চাই, মানে জিনিসটা হচ্ছে হয়তো আমরা আর কয়েক ঘন্টা অপেক্ষা করব, সকালবেলা বৈঠক হবে 11টার সময়, যদি ভুল না করে থাকি, সেই বৈঠকের পর আমরা জানতে পারবো। কিন্তু একটা বিষয় তো সবার মাথায় রাখা উচিত, যে যারাদেরকে আসলে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তারাও তো একটা সুযোগের অপেক্ষায় আছে, কখন দুই পক্ষের মধ্যে একটা কিছু তৈরি হবে, মাঝখানে একটা ক্যাওয়াস তৈরি হবে, তারা আবার চলে আসার সুযোগ পাবে। সরকার কতটা সেদিকে ভাবছে? কারণ সরকার তো শুরু থেকে বলছে কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি কাম্য না। দেখেন, আপনি যথার্থ একটি গুরুত্বপূর্ণ টপিক এর অবতারণা করেছেন। আমরা এই গণতান্ত্রিক, আমি এটা বারবার আমি আপনাকে বলছি, জাতি, আপনার যেটা প্রত্যাশা, জাতিরও প্রত্যাশা, আমারও একজন নাগরিক হিসেবে, আমি একজন সংসদ সদস্য হিসেবে না, যে এই ফ্যাসিস্টরা 17 বছর আমাদের উপর যা জুলুম নিপীড়ন করেছে, গুম খুন করেছে, তারপর একটি গণতান্ত্রিক যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমাদের এটা মাথায় রাখা উচিত যে আমরা যেন কারণ অকারণে বিরোধিতার সাথে বিরোধিতা বা মত দ্বিমত থাকতেই পারে, কিন্তু এইসব কারণে আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদে জড়ানোর ফলে ফ্যাসিস্টরা যেন সে সুযোগটা না হয়। সরকার ফিল করছে, আপনারা ফিল করছেন, বিরোধী দল করছে, অফ কোর্স আমরা ফিল করছি। বিরোধী দল কি করছে? না, বিরোধী দল তো এটা প্রথম দিন থেকে আমরা দেখলাম যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম দিনে একটা যুদ্ধঙ্গী ভাব সংসদে। আমি একজন সংসদ সদস্য হিসেবে, আমি যদিও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারপরে এটা পার্লামেন্টে যা দেখেছি, আপনারা সাংবাদিক হিসেবে যা দেখেছেন, একটা যুদ্ধঙ্গী ভাব। এবং মানে এটা সংসদ কিন্তু এটা বাইতুল মোকাররম বা পল্টন ময়দান না। সংসদে রীতিনীতি আছে, আচার আচরণ, বিধিবিধান আছে। আর আমরা সবমাত্র সংসদে গিয়েছি, এই সংসদে আজকে 55 দিন হয়েছে। আর প্রথম দিন থেকে আমরা যা দেখলাম,
এটা আসলে মনে হয় কারো কাম্য না। আমরা আশা করব যে এই সংসদটা সব কিছুর কেন্দ্রবিন্দু হবে। যে কোনো মত দ্বিমত মত ভিন্নতা আলাপ আলোচনার মাধ্যমে আমরা নিরসন করব, এবং যে কোনো বিষয়ে যখন আমরা এটা আসলে সবারই প্রত্যাশা এখন থাকবে। অনেক সময় বাকি, হ্যাঁ। 5 বছরের মধ্যে মাত্র 55 দিন গিয়েছে। তবে আমরা আশা এটা করব তো সরকারকে সহযোগিতা করার জন্য। মাননীয় সংসদ সদস্য এটা তো ভাববেনই যে বিরোধী দল এখন যে বিরোধী দল পার্লামেন্টে আছে এটা অতীতের মতো আসলে না, এরা আসলে তারুণ্য একই সঙ্গে অভিজ্ঞ সবার একটা সম্মেলন, এবং সেই জায়গা থেকে আসলে আমি 10 হ্যাঁ, সেকেন্ড আপনার সাথে ছোট যোগ করে। করি। এখানে তারুণ্য ও বয়স্ক আছেন, কিন্তু এটা আমি যদি বলি এভাবে বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু প্রথমবারের মতো অনভিজ্ঞতার এসেছে। ব্যাপক ঘাটতি আমি দেখেছি। আর এটা মানে সংসদ আর রাজপথকে একভাবে বিবেচনা করলে বা একই ভাষায় কথা বললে তাহলে মনে হয় এটা তো আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি ভাষায় কথা আমাদের বলাটা যিনি স্পিকার মনে হয় আছেন ঠিক তিনি না। প্রতিটা অধিবেশনে কিছু না কিছু শেখাচ্ছেন, হ্যাঁ, যে এটা বলা যাবে না ওটা বলা আমি যাবে না, বিশ্বাস করি যে কিছুদিন পরে অবশ্য ওনারাও হয়তো বুঝতে পারবেন যে এটা হয়তো এইভাবে আমার হাতে সংসদে আর মিনিটদের সময় আছে, আমাদের বিহেভ করা ঠিক না। আমি চেষ্টা করতে চাই মেডিসিন পড়াশ আপনাকে দিয়ে, যেটা দিয়ে আপনি আসলে শুরুটা করছিলেন, যে এখন পর্যন্ত একটা ভোট আয়োজন থেকে শুরু করে সবকিছুর মধ্য দিয়ে মানুষ একটা স্থির পরিবেশের মধ্যে দিয়ে আসছে। পরবর্তীতে যদি আমরা এরকম পার্লামেন্টে যেটা হচ্ছে না সেটার জন্য তো রাজপথে নামবে বিরোধী দল, স্বাভাবিক ব্যাপার। সেটা কি সময় হয়েছে যে পার্লামেন্টে হচ্ছে না, আমি নিশ্চিত হয়ে গেছে দেখে এখন আমাকে? দেখেন, বিরোধী দলের রাজপথে নামার অধিকার গণতান্ত্রিক, আমি এটাকে নেগেটিভলি দেখি একদম। বাট যদি এই মানে পার্লামেন্টে অর্থাৎ রাজপথে নামার কোনো কার্যক্রমের জন্য যদি ফ্যাসিবাদকে ফিরে আসার কোনো সুযোগ তৈরি করে দেয়, এবং একই সাথে যদি আঞ্চলিক এবং আন্তর্জাতিক অর্থাৎ পশ্চিমা আধিপত্যবাদের এই কোনো ফিরে মানে বাংলাদেশকে অষ্টপৃষ্ঠে আটকে ধরার কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে থাকে, তাহলে এটা নিয়ে আমার আপত্তি আছে। স্পেসিফিকভাবে আমি বলতে চাই, আমাদের এই যে সাবেক উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ভুঁইয়া, তিনি বলেছিলেন যে ডিপ স্টেট চেয়েছিল 2029 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায়, মানে ইলেকশন না হোক এবং অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকুক, তারা এটা বলেছিলেন, তারা চেয়েছিল ডিপ স্টেট। এবং আজকে আবার আমরা কয়েকজন সদস্যের কাছে মুখ থেকে শুনতে পাচ্ছি এবং তাদের দিক থেকে যে এই 26-27 সালে একই ধরনের আন্দোলন হতে পারে, একই ধরনের প্রশ্ন ওঠে যে এটা কি ডিপ স্টেটের প্রত্যাশা কিনা, এটা এর সাথে ডিপ স্টেটের চাওয়া আছে কিনা। যদি এই যে ধরনের প্রশ্নটা ঘটনা তুললেন, না থাকে, আশা করি কোন একটা আয়োজনে যদি এই ধরনের ঘটনা না থাকে, অর্থাৎ ফ্যাসিবাদকে আমি একেবারে 30 সেকেন্ডে কনক্লুশন করছি, 3টা পয়েন্ট। যদি ফ্যাসিবাদ ফিরে আসা, আঞ্চলিক অর্থাৎ ভারতীয় বা পশ্চিমা মার্কিন কোনো আধিপত্যবাদের নিগড়ে রাষ্ট্রকে আটকে রাখার কোনো ষড়যন্ত্র যদি না থাকে, এবং ডিপ স্টেটের এই আন্দোলনের পিছনে ডিপ স্টেটের কোনো ষড়যন্ত্র না থাকে, গণতান্ত্রিকভাবে বিরোধী দল রাজপথে যেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। আমি এটা নেগেটিভ কিছু দেখি। অনেক ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল আজকে 71 জনের আয়োজনে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, থাকবেন আমাদের সঙ্গে।